কলকাতা থেকে একদিনের ছুটিতে ঘুরে আসুন পাহাড়, জঙ্গল, লেক ও নদীর মাঝে এক চেনা অচেনা প্রকৃতির মাঝে। কিছু প্রকৃতি এমনই হয়, অচেনা জায়গাকেও চেনা বলে মনে হয়। আর যদি পাহাড়, জঙ্গল, লেক, নদী একত্রে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না, একদিনের ছুটিতে বেরিয়ে পড়াই যায়। তাই তো প্রিয়জন বা পরিবারের সাথে একদিনের ছুটিতে কিভাবে যাবেন, কোন ট্রেনে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কি কি দেখবেন, কি কি খাবেন, বিস্তারিত রইল এই ভিডিওতে। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রভাত, সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। তো বন্ধুরা, নতুন একটা ডেস্টিনেশনে চলেছি আপনাদের সঙ্গে নিয়ে। এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনে আছি আর টাইম এখন 5টা 7 বাজে। তো আমি এখন হাওড়া স্টেশনে যাব। হাওড়া স্টেশন থেকে ইস্পাত এক্সপ্রেস ধরবো। তো সামনে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে বাস ধরে নেব। ঘড়ির কাঁটা তখন সকাল 5টা 7 মিনিট। সূর্যদেব সবে উদয় হচ্ছে। ব্যস্ততম শিয়ালদা স্টেশনের সামনে তখনও মানুষের জনস্রোত। আমি এগিয়ে চললাম হাওড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনের পাশে ভিড়ে ঠাসা ফ্লাইওভারের গলিটাও তখন জনশূন্য। সেই ফাঁকা ফ্লাইওভারের নিচের গলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমি এমজি রোড। এখান থেকে বাস ধরবো, বাস ধরে হাওড়া স্টেশন, আর এখান থেকে অটো পেয়ে যাবেন। আমি এমজি রোড থেকে বাসে উঠলাম। বাস চলতে শুরু করলো। রাস্তার দুধারে তিলিফলার আলো তখনও নেভেনি। শহরের জ্যামে ভরা রাজপথ তখনও জনশূন্য। জমজমাট কলেজ স্ট্রিটের মোড়টাও জনশূন্য। বড় বাজারের মারাত্মক ভিড়ের রাস্তাটাও পুরো ফাঁকা। সকালের কলকাতার রাজপথের দুধার দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গর্বের হাওড়া ব্রিজ। মা গঙ্গা নদীর স্নিগ্ধ বাতাস গায়ে মেখে হাওড়া ব্রিজ পেরিয়ে পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। বন্ধুরা, পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন। বাস থেকে সবে নামলাম। বাসে 15 টাকা ভাড়া নিল। আর আমার বাঁ পাশে আছে হাওড়া ব্রিজ আর ডান পাশে হাওড়া রেলওয়ে স্টেশন। তো এবার আমি নিউ কমপ্লেক্সে যাব, কারণ আমার ট্রেন 2286 ইস্পাত এক্সপ্রেস ঠিক সকাল 6টা 35 ছাড়ে। সময় তখন ঠিক 5:45। হাওড়া স্টেশনে সবে মানুষের কোলাহল বাড়ছে। আস্তে আস্তে আমি ওল্ড কমপ্লেক্সের পাশ দিয়ে পৌঁছে গেলাম মেন গেটের পাশের টিকিট কাউন্টারে। ফাইনালি এন্ট্রি করে নিলাম হাওড়া রেলওয়ে স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। আর ওল্ড কমপ্লেক্সে ঢোকার আগেই কিন্তু আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন। ওখান থেকে সুপারফাস্টের টিকিট কাটবেন, 100 টাকা নেবে টিকিট প্রাইস। তারপরে আপনি ওখান থেকে নিউ কমপ্লেক্সে চলে যাবেন। তো আমি এবার নিউ কমপ্লেক্সে যাব ইস্পাত এক্সপ্রেস ধরার জন্য। সময় ঠিক 6টা বাজে। আমি হাওড়া ওল্ড কমপ্লেক্সের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসপ্লে বোর্ড দেখতে লাগলাম। ওল্ড কমপ্লেক্স তখন অনেকটা ফাঁকা। আমি আস্তে আস্তে ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সে পৌঁছে গেলাম এবং ডিসপ্লে বোর্ডে দেখতে পেলাম ইস্পাত এক্সপ্রেস দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। 22 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। এখন সময় বাজে ঠিক 6টা 13। ট্রেনও রেডি। তো আমার কিন্তু এবার জিএস কম্পার্টমেন্ট, এটা হলো ইস্পাত এক্সপ্রেস, এটা এসি কম্পার্টমেন্ট। আমার এবার জেনারেল টিকিট করা, তার জেনারেল কম্পার্টমেন্ট করে আমি ঘাটশিলা অবধি পৌঁছাবো, যে হচ্ছে চেয়ার কার ইস্পাত এক্সপ্রেসে। আরও জেনারেল কম্পার্টমেন্ট সবার সামনে পড়েছে, তো সবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়েছিল ইস্পাত এক্সপ্রেস ধরার জন্য। যে আমি জেনারেল টিকিট কেটেছি, জেনারেল টিকিট সঙ্গে সঙ্গেই কাটা যায় কাউন্টার থেকে, তাই এবার আমি জেনারেল কম্পার্টমেন্ট খুঁজতে খুঁজতে এগিয়ে গেলাম একেবারে সামনের দিকে। টিকিটের মূল্য সম্পর্কে একটু বলে দিই। আপনি যদি জেনারেল টিকিট কাটেন বা জেনারেল কম্পার্টমেন্টে ওঠেন তাহলে 100 টাকা নেবে টিকিটের মূল্য পুরো ঘাটশিলা পর্যন্ত। তো টিকিট কাটার সময় বলে দিতে হবে যে সুপারফাস্ট ট্রেনের টিকিট, না হলে টিটি কিন্তু ফাইন করে দেবে। আর যদি আপনি সেকেন্ড সিটিংয়ে সংরক্ষিত আসনে টিকিট কাটেন তাহলে 115 টাকা নেবে ঘাটশিলা পর্যন্ত। আর যদি আপনি সিসি মানে এসি চেয়ার কারে নেন তাহলে 405 টাকা নেবে। আর একটা সিট আছে এখানে, যেটা হচ্ছে থার্ড এসি, তো আপনার 555 টাকা নেবে।
ঘাটশিলা যাওয়ার জন্য এই ইস্পাত এক্সপ্রেস ছাড়াও হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে আরও অনেক ট্রেন যায়। সেই ট্রেনগুলো আমি এক এক করে বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঘাটশিলা যাবার জন্য আরও অন্যান্য ট্রেনগুলি হলো, 1 নম্বরে বলবো 12021 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ঠিক 6টা 20 মিনিটে ছাড়ে। দ্বিতীয়টি হলো 18033 ঘাটশিলা মেমু এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ঠিক সকাল 10টা 5 মিনিটে ছাড়ে। তৃতীয় নম্বরে বলবো 22891 রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ঠিক 12টা 50 মিনিটে ছাড়ে। চতুর্থ নাম্বার বলবো 12813 স্টিল এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে বিকেল 5টা 25 মিনিটে ছাড়ে। পঞ্চম নম্বরে যেটা আছে সেটা হলো ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে রাত 9টা 30-এ ছাড়ে। ট্রেন নাম্বার হলো 18615। সবশেষে বলবো 18030 মুম্বাই এলটিটি এক্সপ্রেস, যেটা শালিমার থেকে 7টা 22-এ ছাড়ে। আপনারা ট্রেন ছেড়ে দিয়েছে, এখন টাইম ঠিক 6টা 34 বাজে। 1 মিনিট লেটে ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। প্রথম স্টপেজ দেবে সেটা হচ্ছে খড়গপুর। ছটা 55 বাজে সাঁতরাগাছি স্টেশন এই যে ক্রস করছে, এখনও সাঁতরাগাছি স্টেশনের উপরে আছে। তো এই ইস্পাত এক্সপ্রেস সাঁতরাগাছি স্টেশনে থামে না, একবারে খড়গপুর গিয়ে থামবে। তো আস্তে আস্তে ট্রেন গতি ধরে নিচ্ছে। কত করে? 20 একটা না, কিছু নাই, একটু ভালো করে মাখিয়ে দাও। সাড়ে 8টা বেজে গেছে, তার সকালের প্রোটিন একটু খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে ছোলা মাখা। ফাইনালি পৌঁছে গেলাম ঘাটশিলা। এই হচ্ছে ঘাটশিলা স্টেশন, আর আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে ইস্পাত এক্সপ্রেস। মানে এই ট্রেন করেই কিন্তু আমি ঘাটশিলা পর্যন্ত পৌঁছালাম। হাওড়া থেকে 212 কিলোমিটার পথ জার্নি করে এসে এই যে ঘাটশিলা পৌঁছালাম। ঠিক এখন টাইম 9টা 34 বাজে, যদিও 9টা 26-এ ঢোকার কথা ছিল। হচ্ছে ঘাটশিলা রেলওয়ে স্টেশন। এখান থেকে এবার অটো বা টোটো ভাড়া করব, ভাড়া করে এক একটা প্লেসে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল 10টা ছুঁই ছুঁই। সূর্যের তখন তির্যক উত্তাপ্ত আলোকরশ্মির তাপমাত্রা ভালোই উত্তাপ্ত। ঘামে গেঞ্জিটা ভিজে গেছে। আমি একটু হাঁপ ছেড়ে ঘাটশিলার স্টেশনের সামনে থেকে একটা অটো ভাড়া করে নিলাম ঘাটশিলার সাইট সিন করার জন্য। থেকে একটা অটো ভাড়া করে নিলাম। এবার আমরা ঘুরবো, মানে কয়েকটা জায়গা ঘুরবো। এবার ড্রাইভার দাদা কোথায় কোথায় নিয়ে যায় আমি তো সেভাবে চিনি না। অটোর ড্রাইভার দাদার বয়স বেশি ছিল না, আমাদের থেকে কয়েক বছরের বড়। তো খুব মিশুকে ছিল, কয়েকটা কথায় মিশে গেলাম তার সাথে। কথা বলতে বলতে স্টেশন থেকে বেরিয়ে একবারে রেল লাইন পাস ধরে নিয়ে গেল একটা খাবারের দোকানে সকালের ব্রেকফাস্টের জন্য। কত করে এগুলো? 20 টাকা। বাংলা পেরিয়ে যখন ঝাড়খণ্ড পৌঁছে গেছি তখন বাঙালি খাবার আর কোথায় পাই, সেই পেটাই পরোটা আর তরকারি। তো তাই ইডলি আর নন্দুবড়া মিক্সড করে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এক একটা স্পট ঘুরে দেখাবো। তো দাদা প্রথম কোথায় কোথায় যাচ্ছি? এখন যাবো বিভূতিভূষণ বাড়ি যাবো, আমরা বিভূতিভূষণ বাড়ি যাবো। আচ্ছা, বিভূতিভূষণের বাড়ি যাব। তো সঙ্গে থাকুন। সকালের ব্রেকফাস্ট করেই সময় নষ্ট না করে আমাদের প্রথম ডেস্টিনেশনে বেরিয়ে পড়লাম। একটা ফ্লাইওভার পেরিয়েই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।
পাঁচালী, অরণ্যক, অপুর সংসার, তারপর হিন্দু হোটেল, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি উপস্থিত হতে পেরেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন। এটা হচ্ছে ঝাড়খণ্ডের ঘাটশিলার অন্তর্গত। গৌরীকুঞ্জ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাংলা সাহিত্যিক। পথের পাঁচালী, অরণ্যক, অপরাজিত সবথেকে জনপ্রিয় উপন্যাস। তিনি উত্তর চব্বিশ পরগনাতে জন্মগ্রহণ করেন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ঘাটশিলাতে, এবং সুবর্ণরেখা নদীর উপর পঞ্চপাণ্ডব ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই বাড়িতেই রয়েছে তার অনেক স্মৃতি। এই যে ঘর, এখানে লেখা আছে যে জুতো খুলে প্রবেশ করতে হবে। এখানে অচেনা বিভূতিভূষণ সম্পর্কে লেখা আছে। বলো হাই বলে দাও। হাই। তো তোমরা এখানে কি পড়াশোনা করতে এসছো? হ্যাঁ। তোমার নাম কি বলো তোমার? আমার নাম সুভাষিস মন্ডল। আমার নাম অমিত ওয়ারিং। আমার নাম মায়েশ বাগ। আর তোমার নাম? সুভাজিৎ মন্ডল। তো বন্ধুরা, এই সেই অপুর পাঠশালা, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হতে পারলাম। সত্যি নিজের খুব ভালো লাগছে। আর এই যে সেই বাড়ি যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখলাম, এবার দেখে দ্বিতীয় স্পটে যাব। তো শুনে নিই, আর দ্বিতীয়টা কোথায় পাহাড় আছে। আর দ্বিতীয়টা কোথায় যাবো? রাতমাওনা। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। এই যে কোম্পানিটা দেখালাম, হিন্দুস্তান, তো এটা কিন্তু ভারতবর্ষের প্রথম কোম্পানি যেটা ঝাড়খণ্ডে অবস্থিত হয়। মুহূর্তে উপস্থিত আছি সুবর্ণরেখা নদীর উপর, মানে সুবর্ণরেখা নদীর উপর একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর। তো হেভি সুন্দর জায়গা। এই হচ্ছে এই নদীটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর তার পাশে গড়ে উঠেছিল হিন্দুস্তান লিমিটেড। তো এই যে সেই কোম্পানি, সুবর্ণরেখা নদী, এটা তাই তো? এটা আপনার যদি জল কম থাকতো হ্যাঁ, অনেক সুন্দর দেখাতো। এটা আরো হ্যাঁ, আরো সুন্দর, বেশি আরো দেখাতো। সুন্দর সুন্দর বেশি দেখাতো। এই যে ডাউনটা জল চলে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আপনি সেইখানে পর্যন্ত যেতে পারতেন, আচ্ছা আচ্ছা। আধা দূর পর্যন্ত যেতে পারতেন, মাঝি নদী পর্যন্ত যেতে পারতেন হ্যাঁ, আপনি। এখন বর্ষার জন্য হ্যাঁ, জল, বর্ষার জন্য জল বেড়ে গেছে আপনার। আচ্ছা। আর এদিকে যাবেন, ডান সাইডে যাবেন, আপনার একটা ফলস আছে, আচ্ছা। খুব সুন্দর ফলস। ওখানে যাবো তো আমরা? হ্যাঁ, যাবেন। আচ্ছা, ঠিক আছে। ও, এখানে আবার ঝর্ণা আছে। ওয়াটার ফলসটা দেখতে পাচ্ছেন, এটার নাম রাতমোহনা ওয়াটার ফলস। তো এটা ঝাড়খণ্ডের একেবারে সুবর্ণ নদীর পাশেই অবস্থিত। অসাধারণ। আর এখন বর্ষার টাইম, এখন তো জলের গতিবেগ সর্বোচ্চ থাকবেই। তো এই বর্ষায় আমি কিন্তু ঝাড়খণ্ডে চলে এসেছি এই একটা কারণে, এই ওয়াটার ফলস দেখার। রেখা নদীর উপর ওয়াটার ফলসটা দেখা কমপ্লিট হয়ে গেল। তো আপনাদেরও সুন্দরভাবে দেখালাম। তো খুব সুন্দর দৃশ্য। বৃষ্টি শুরু হয়ে গেল, তো সেভাবে আরেকটু সময় কাটাতাম, কিন্তু সেভাবে কাটাতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো নেক্সট ডেস্টিনেশন দেখা যাক কোথায় নিয়ে যায়। গ্রামে বাস করি, তবে আমাদের গ্রামে কিংবা আমাদের পার্শ্ববর্তী এলাকার গ্রামে কিন্তু এখন মাটির বাড়ি দেখাই যায় না। কিন্তু
কিন্তু আপনাদের কিছু মাটির বাড়ি দেখাবো, যেগুলো মাটির বাড়ি আর উপরে হচ্ছে টালির চাল, আর প্রতিটা বাড়ি কালার করা মানে রং করা। মানে এই যে অসাধারণ জিনিস না দেখলে বুঝতে পারবে না। তো দেখতে থাকুন, এত সুন্দর জিনিস আমি এখানে এসে পেলাম। আমার ইচ্ছা করছে ওই বাড়িতে থেকে যাওয়ার কিছুটা সময়ের জন্য। দেখো মাটির বাড়ি, ও দারুণ, সব একই রকম তাই না? এগুলো কিন্তু সব মাটির বাড়ি। তো বন্ধুরা, এই যে বাড়িগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব মাটির তৈরি বাড়ি। এই যে রাস্তার দুপাশে কিন্তু জঙ্গল। হেভি, মানে অসাধারণ যাকে বলে, পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। দুপাশ দিয়ে জঙ্গল আর মধ্যে রাস্তা, সে জঙ্গল আর শেষ হচ্ছে না। এবার পাহাড়ে উঠবো, ওই দেখো সামনে পাহাড়। পৌঁছে গেলাম গালুডি ব্যারেজ। তো এটা ঝাড়খণ্ডে অবস্থিত। এই দেখুন, মানে এখানে যে ব্যারেজ যেভাবে হয়, এই যে বাঁধ আকৃতি, এই যে নিচে দেখলে বুঝতে পারবে। আর এদিকে হচ্ছে এই জলটা আটকানো, আর এখানে অনেক গেট আছে। আর এই যে মেন গেট, বড় বড় দুটো, তো ওই দিকটা দেখুন এত সুন্দর লাগছে। আর এখানকার জল আলাদা কালার, আবার ওই দিকের জলটার কালার কিন্তু আলাদা। মানে কি বলুন তো, এই পাশের জলটা কালার আলাদা, আবার ওই পাশের জলটার কালার আলাদা, আবার এই সাইডের জলটার কালার আলাদা, মানে 3 রকম কালার। ঘড়ির কাঁটা তখন দুপুর 1:20। মাথার উপর সূর্যের তির্যক রশ্মি। আমি গালুডি ড্রাম দেখে জঙ্গলের ভিতরের রাস্তা পেরিয়ে রেল লাইন ক্রস করে পৌঁছে গেলাম সেই ন্যাশনাল হাইওয়েতে। তো গাইস, এবার আমি গালুডি ড্রাম দেখতে যাচ্ছি। রাস্তাটা দেখো, মানে পুরো মনে হচ্ছে স্বর্গে উঠছে। এবার NH-18 হাইওয়ে থেকে একটা ভিতরের রাস্তা ঢুকে গেলাম। সেই রাস্তাটা বেয়ে কিছুটা আসার পর তারপরে পুরো বাজে রাস্তা, 8 কিলোমিটার সেই বাজে রাস্তা দিয়ে আসার পর এবার ঢালাই রাস্তা বেয়ে আস্তে আস্তে উপরে উঠছি। এই যে কিন্তু আমরা উপরে উঠে গেছি। দেখো ওই নিচে দিয়ে কিন্তু এসছি আমরা, ওই নিচে দিয়ে। এখন বুরুডি লেকে আছি, আর এখানে একটা মানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। এখান থেকে দুপুরের খাবারটা খাবো। আর এই যে হোটেলটা আছে, তাই হোটেলের একটা সিস্টেম আছে, মানে এখানে ফেমাস খাবার যেটা, সেটা হচ্ছে দেশি মুরগি। এই দেখো দেশি মুরগি এখানে আছে, আর ওই পাশেই লেকটা রয়েছে। যাই হোক, এখানে অর্ডার করতে হবে দেশি মুরগি খাওয়ার জন্য, এখনই রান্না করে দেবে। এবার সেটা তো গাইজ পৌঁছে গেলাম বুরুডি লেক। তো চারিপাশে পাহাড় বেষ্টিত, মানে চারিপাশে পাহাড়, মধ্যে একটা লেক। তো এত সুন্দর, এত অপরূপ সুন্দর এখানে। তো আপনি যদি না আসেন তাহলে মানে খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, চলে এসেছি এখানে, আপনাদেরকেও দেখাতে নিয়ে এসেছি, আপনারাও দেখবেন, আর আপনারাও সময় পেলে একবার এসে দেখে যাবেন। তো কি সুন্দর এখানে দেখুন।
আলু এটা, আর 4 পিস মাংস, দেশি মাংস। অসাধারণ টেস্ট, মানে যতটা ভেবেছিলাম যে কেমন হবে জানি না মাংসের টেস্টটা দেশি মুরগি, তো সেই তুলনায় সত্যি দারুণ টেস্ট। খেয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। দেখো মাংসের সাইজ দেখো, এটা কিন্তু দেশি দেশি মুরগি, আর টেস্টিও খুব। আর সবথেকে বড় জিনিস মানে এই লেকে আসলে এই মাংস কিন্তু জনপ্রিয় এখানকার। আর একটা জিনিস কি, এইখানে আপনি বসে এত সুন্দর পরিবেশ পাবেন, দেখুন। তো বন্ধুরা, ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেলাম। তো যেখানে লাঞ্চ করেছিলাম ওখান থেকে এবার আমরা ট্রেন ধরার জন্য চলে এলাম। তো সত্যি কথা বলতে খুব সুন্দরভাবে ট্রেনটা ধরিয়ে দিল এই যে ড্রাইভার দাদা। নামটা বলো দাদা। আমার নাম দীপু নন্দী। নাম্বারটা বলো, ফোন নাম্বারটা। 9142429106। হ্যাঁ, এই যে হচ্ছে দাদার নাম্বার। নাম্বারটা বলো। 91। তো আপনি যদি কখনো ঘাটশিলাতে আসেন, এই দাদার গাড়িটা একবার বুক করে নেবেন। গাড়ির নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। এই যে গাড়ির নাম্বার JE05VZ4664। তো ভিডিওগুলো কেমন হয়েছে বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।